নমস্কার। আজ যে আলোচনা হবে সেটা হলো আমাদের প্রেম আর বিবাহ, এই দুটো বিষয় কিছু আলোচনা আজকে হোক। অনেকের অনুরোধ ছিল প্রেম আর বিবাহ নিয়ে কিছু আলোচনা করা। প্রেম আর বিবাহ এই দুটো শব্দ একটা জন্মকুষ্ঠিতে খুব গুরুত্বপূর্ণ জায়গা রাখে। প্রেম শব্দটা সাধারণত শুনতে যতটা সহজ হয়, বাস্তবিকভাবে রিলেশনশিপে যারা আছে তারা জানে যে প্রবলেমগুলো কোথা থেকে বা কীভাবে শুরু হচ্ছে এবং কোথা থেকে সেগুলোকে সামাল দেওয়া যায়, সেগুলো নিজেরাই তারা পাজেলড হয়ে যায়। এই রিলেটেড বিভিন্ন প্রবলেম নিয়ে আমাদের কাছে মানুষ আসে, বিবাহ পরবর্তী জীবনের ক্ষেত্রেও তাই, এবং বিবাহের আগের জটক নির্ণয় করা, অর্থাৎ বিবাহ পরবর্তী জীবনে তারা কেমন থাকবে সেগুলোর জন্য আমাদের কাছে আসে। তো প্রথম কথা যেটা বলা, শাস্ত্রকার আমাদের ঋষিরা মহর্ষিগণ প্রেমকে জ্যোতিষের মতে জন্মকুষ্ঠিতে পঞ্চম হাউস বা লগ্ন সাপেক্ষে 5 নম্বর ঘরটাতে স্থান দিয়েছেন, আর বিবাহকে সপ্তম হাউস বা 7 নম্বর ঘর বা ভাবটাকে লগ্ন সাপেক্ষে স্থান দিয়েছে। পঞ্চম ঘর থেকে আমাদের প্রেম দেখা হয়, শ্রদ্ধা দেখা হয়, ভালোবাসা দেখা হয়, স্নেহ দেখা হয়, মমতা দেখা হয়, সমস্ত কিছু এই পঞ্চম হাউস থেকে দেখা হয়। অর্থাৎ পঞ্চমটা হচ্ছে মনের যে আবেগগুলো, মনের যে ইমোশনসগুলো, মনের যে অনুভূতিগুলো, ফিলিংসগুলো, সেগুলো বিভিন্ন রিলেশনের আমরা যেগুলোতে থাকি, সে আমাদের সন্তান হোক, সে আমাদের হাজব্যান্ড হোক, আমাদের ওয়াইফ হোক, বাবা হোক, মা হোক, বা গুরুজন হোক, ছোট হোক, স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা, ভালোবাসা সবটাই ওই পঞ্চম হাউস থেকে আমরা বহিঃপ্রকাশ করি বা সেখান থেকে আমরা জানতে পারি। কিন্তু বিবাহ জীবনে কিন্তু মানুষ একজন আরেকজনকে সেই শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানের জায়গাও দিয়ে তারা আবদ্ধ হচ্ছে, অথচ শাস্ত্রকাররা পঞ্চম স্থানে বিবাহর জায়গা না রেখে সপ্তম স্থানে রেখেছে। এবং এটা খুব চিন্তার বিষয়, কেন রেখেছে? কারণ শাস্ত্রকাররা প্রথম থেকেই এটা নিজেদের উপলব্ধিতে, তারা আত্মদর্শনে এটা বুঝতে পেরেছেন যে বিবাহ সম্পর্ক মানেই সেখানে কিন্তু দুটো ব্যক্তিত্বের মধ্যে সংঘাত। অর্থাৎ যে কোনো মানুষ যখন বিবাহ করে, তার অপোজিট যে মানুষটা, মানে সে ছেলে হলে তার মানে অপোজিটের ক্ষেত্রে কোনো মেয়েকে যদি বিয়ে করে, বা মেয়ে হোক অপোজিটে কোনো ছেলে বা পুরুষকে যদি বিয়ে করে, তো সেখানে তার লগ্ন হচ্ছে জন্ম, যে যেটা রাশিচক্রটা, সেই রাশিচক্রের লগ্ন হচ্ছে সে নিজে, সেলফ, তার নিজের বহিঃপ্রকাশ, তার নিজের ভাবনা, চিন্তা, চরিত্র, ব্যক্তিত্ব, এগুলো। অপোজিট হাউসেই কিন্তু আমাদের শাস্ত্রকাররা রেখেছে তার স্পাউসকে, তার দাম্পত্য জীবনের যে পার্টনার থাকে। তো সেই রাখাটার অর্থ সেই ঘরটা থেকে আমরা কিন্তু যুদ্ধ বিচার করি, যুদ্ধ, সংঘাত। অর্থাৎ তারা প্রথমেই উপলব্ধিতে এটা জেনেছে বিবাহ জীবন মানেই কিন্তু সেখানে একটা সংঘাত, একটা যুদ্ধ, একটা ব্যক্তিত্বের মধ্যে বিরোধ, এগুলো ঘটবেই, এগুলো স্বাভাবিক। এমন কোনো দাম্পত্য জীবন নেই, এমন কোনো বিবাহিত জীবন নেই যেখানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি নেই। আমাদের কাছে যত লোক মানুষ আসে আফটার ম্যারেজ লাইফের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে এই দাম্পত্য অ্যাডজাস্টমেন্ট নিয়ে, সামাজিকভাবে তাদের অ্যাডজাস্টমেন্টের জায়গা, সাংসারিকভাবে তাদের অ্যাডজাস্টমেন্টের জায়গা, এগুলো কিন্তু তাদের মুখ্য প্রবলেম হয়ে দাঁড়ায়। এবং কোনো মানুষই সে কিন্তু বলতে পারবে না যে সে সাংসারিক জীবনে সে পুরোপুরি স্মুথ চলছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম, সংঘাত থাকবে, এটা স্বাভাবিক, ন্যাচারাল। যেখানে নেই সেখানে সমস্যা আছে, কারণ সেটা নেই কেন সেটাও আবার বিচার্য ব্যাপার। তো সাধারণভাবেই আমাদের অপোজিট জায়গা, আমাদের নিজের ব্যক্তিত্বের অপোজিট ব্যক্তিত্বর মানুষটাই হচ্ছে আমরা যার সাথে সাংসারিক জীবনে একসাথে আমরা থাকি, অর্থাৎ আমরা যাকে স্পাউস হিসাবে, দাম্পত্য জীবনের সঙ্গী হিসাবে দেখি। তো সেইভাবে শাস্ত্রকাররা বিচার করেছে, তারা কিন্তু এই জায়গাটা পঞ্চমে দেয়নি। পঞ্চম হাউস থেকে সপ্তম হাউসের দূরত্ব হচ্ছে 3 ঘর, অর্থাৎ পঞ্চম, 6 আর 7। অর্থাৎ প্রেম সার্থকতা পায় বিয়েতে, আবার বিয়ে সার্থকতা পায় কিন্তু প্রেমে। অর্থাৎ বিয়ে আফটার ম্যারেজ লাইফে, বিবাহ জীবনে, সংঘাতপূর্ণ জীবনে যে জয় লাভ করতে পারে, যে দুটো ব্যক্তিত্বের মধ্যে ব্যালেন্স করতে পারে, যে দুটো ব্যক্তিত্বকে মানিয়ে চলতে পারবে, বা তার মতো নিজের মতো করে যে চলার জায়গাটাকে একটা ঠিক দর্শনের মধ্যে দিয়ে থাকতে পারবে, তবেই সে কিন্তু সেই সপ্তম হাউসের বিবাহ জীবনের যুদ্ধ জয় করতে পারবে। এবং সেই যুদ্ধ জয়ের শেষে তার প্রাপ্তি যেটা, সেটাও কিন্তু প্রেম, সেটাও কিন্তু ভালোবাসা, সেটা স্নেহ, সেটা শ্রদ্ধা, সেটা মমতা। সেই সপ্তম হাউসের একাদশ হাউস হচ্ছে পঞ্চম। পঞ্চমের যেমন 7th হচ্ছে আমাদের, পঞ্চমের যেমন 3rd হচ্ছে আমাদের 7th। অর্থাৎ পঞ্চম মানে প্রেম। পঞ্চমের প্রেম যখন পরিণত হয়,
তখন সেটার উদ্যোগ নিয়ে বিবাহতে রূপান্তরিত হয়। আর বিবাহ জীবনের সার্থকতা অর্থাৎ সম্পূর্ণরূপে জয়লাভের প্রাপ্তিস্বরূপ ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা সেগুলো পাওয়া যায় হচ্ছে একাদশ হাউস অর্থাৎ পঞ্চম থেকে। অর্থাৎ সপ্তম এবং পঞ্চমে একে অপরের রিলেটিভ, একে অপরের সঙ্গে রিলেশান করে রয়েছে। অর্থাৎ পঞ্চমের সঙ্গে সপ্তমের এবং সপ্তমের সঙ্গে পঞ্চমের কিন্তু কানেকশান অবশ্যই রয়েছে। অর্থাৎ দুটো হাউসই কিন্তু একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। সম্পূর্ণতা প্রেমের ক্ষেত্রে যখন কেউ দূরদর্শিতায় ভাবছে যে কাউকে নিয়ে জীবনে এগোবে, তখন সেই পঞ্চমটা সম্পূর্ণরূপে ফল লাভ করে সপ্তমে এসে, অর্থাৎ বিবাহতে। আর বিবাহটা যদি পরিণতভাবে সাকসেসফুল হতে হয় তো অবশ্যই সেখানে পঞ্চমটার প্রাপ্তি হয়। তো এই পঞ্চম আর সপ্তম সেই জায়গাগুলোতে বিভিন্ন গ্রহরা বিভিন্ন ফল দেয়। কিছু অল্প সংক্ষেপে বলবো আমি, সম্পূর্ণ বলা হয়তো সম্ভব নয়, অনেকটা বিস্তারিত চর্চা এটা। পঞ্চম স্থানে যদি রবি থাকে, রবি হচ্ছে ইগোর কারক, সেই রবি যদি দুর্বল হয়, অ্যাফ্লিক্টেড না হয়, তাহলে সেখানে একে অপরকে কিন্তু শ্রদ্ধা দিয়ে, রেসপেক্ট দিয়ে প্রেমটা থাকবে। পঞ্চম বলছি, আগে প্রেম বলছি, অর্থাৎ দুজনকে সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা দিয়ে তবে প্রেমটা ব্যালেন্স করবে। দ্বিতীয় হচ্ছে চন্দ্র। পঞ্চম স্থানে যদি চন্দ্র থাকে, চন্দ্র মনের কারক, সেটা যদি অ্যাফ্লিক্টেড হয় বা না সরি আগে বলে দিই, রবি যদি এখানে ভালো থাকে, সবল থাকে, যদি পাপপীড়িত না হয় তাহলে এটা থাকবে। আর যদি এগুলো হয়ে যায় তাহলে সেখানে কেউ কাউকে রেসপেক্ট দেবে না, সম্মান দেবে না, সেখানে প্রবলেম, ব্যক্তিত্বের সংঘাত বিরোধ চলবে। পঞ্চমে যদি চন্দ্র থাকে তখন মানসিকভাবে কিন্তু যদি ভালোভাবে ভালো চন্দ্র থাকে, মানসিক মিল, মতের মিল, অ্যাডজাস্টমেন্টের জায়গা থাকে। অপোজিট যদি খারাপ চন্দ্র তো প্রবলেম দেখা দেবে রয়েছে। মঙ্গল ডমিনেটিং করে, নিয়ন্ত্রণ করে। পঞ্চম জায়গায় যদি ভালো মঙ্গল থাকে, শুভ মঙ্গল থাকে, তো সেখানে কিন্তু ডমিনেট করলেও সেখানে তাদের মধ্যে ব্যালেন্স থাকে, একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। আর যদি সেখানে মঙ্গল যদি অনিয়ন্ত্রিত হয়, মঙ্গল যদি সেখানে খারাপ হয়, দুর্বল হয়, পাপড়িত হয়, সেখানে কিন্তু একে অপরকে সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণ করতে যায়, তখন সংঘাত চালু। পঞ্চমে যদি বুধ থাকে, বুদ্ধির কারক, বালকত্বের কারক, পঞ্চম স্থানে যদি বুধ থাকে এবং সেই বুধ যদি দুর্বল হয় তো সেখানে ইম্যাচিওর প্রেম হয়, অর্থাৎ একে অপরকে বোঝে না, বোঝার জায়গাটা গ্যাপ তৈরি হয়ে যায়, আন্ডারস্ট্যান্ডিং লেভেল একেবারেই কম বললেই চলে, সেখানে বিরোধ। ভালো বুধ থাকলে একে অপরকে বুঝতে পারে। বৃহস্পতি পরিণত, বৃহস্পতি সম্পূর্ণরূপে মানুষকে সব ব্যাপারে জ্ঞানবান করে। অর্থাৎ সেই জায়গায় পঞ্চমে যদি বৃহস্পতি থাকে এবং ভালো বৃহস্পতি, শুভ বৃহস্পতি, সেখানে কিন্তু একে অপরকে বোঝানোর এবং নিজে বোঝার সেই ক্ষমতাটা থাকে, সেখানে প্রেম জীবন ভালো হয় এবং তার সঙ্গে লয়্যালটিও থাকে। সেই বৃহস্পতি যদি অপোজিট হয়, খারাপ হয়, লয়্যালটির জায়গাও কমে যায় এবং বোঝার জায়গাটাও কম হয়ে গিয়ে দ্বন্দ্ব বিবাদ এগুলো হতেই পারে। পঞ্চমে শুক্র সবথেকে ভালো প্রেমিকা করে, অর্থাৎ পঞ্চমের শুক্র প্রেমটাকে সুন্দরভাবে একটা পর্যায়ে চলা, যদি সেই শুক্র ভালো হয়। কিন্তু খারাপ হলে সেখানে বহুমুখী প্রেমের একটা থাকে ব্যাপার, অর্থাৎ যার সাথে প্রেম হচ্ছে সেটাও দীর্ঘস্থায়ী হবে না। ষষ্ঠে যদি আমাদের শনি থাকে, শনি হচ্ছে সন্দেহ প্রবণ একটা গ্রহ, শনি হচ্ছে একটা ব্যালেন্স, একটা শৃঙ্খলার গ্রহ। তো সে যদি শুভ থাকে, ভালো থাকে, তো সেখানে ব্যালেন্সিং একটা জায়গা থাকে, শৃঙ্খলার মধ্যে মানে দুজনেই একে অপরের শাসন শুনবে, বারণ শুনবে, ব্যালেন্স থাকবে। শনি যদি অশুভ হয় তো সন্দেহবাতিক ব্যাপার বাড়বে, কেউ কারোকে মানবে না, শুনবে না, সেখানে একটা সমস্যার ঝঞ্ঝাট, দ্বন্দ্ব, অশান্তি শুরু হবে। রাহু থাকলে সেখানেও কিন্তু লয়্যালটির প্রশ্ন আসে। শুভ রাহু থাকলে সেখানে লয়াল হবে এবং অশুভ রাহু থাকলে সেখানে একাধিক প্রেমের যোগ এবং কোনো পার্টনারই, কোনো প্রেমিক বা তার যার সাথে প্রেম করছে সে কিন্তু কোনোভাবেই স্থিরভাবে একটা সম্পর্কের মধ্যে থাকতে অভ্যস্ত হবে না। পঞ্চম স্থানে যদি কেতু থাকে, কেতু সাধারণ ক্ষেত্রে যেটা হয়, মনের ভাব প্রকাশ করতে ব্যর্থ হয়। পঞ্চম স্থানে কেতু থাকলে দেখা যাবে যে ভালো যদি কেতু হয়, একে অপরকে অনেক কিছু প্রকাশ না করলেও দুজনকে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের দ্বারায় মুখের প্রকাশ কথা তারা বুঝে নেবে। কিন্তু সেখানে কেতু যদি অ্যাফ্লিক্টেড হয়, খারাপ হয়, সেখানে কিন্তু একে অপরকে মনের ভাব প্রকাশ করতে না পারার জন্য দুজনের মধ্যে সম্পর্কের গ্যাপ তৈরি হবে এবং সেই গ্যাপের জন্যই কিন্তু সেই প্রেমটা দীর্ঘস্থায়ী জায়গা পাবে না। সপ্তম স্থান যদি বলি, সপ্তমে রবি থাকলে, রবি সব থেকে প্রবলেম দেয়। সপ্তম ইগোটাকে অনেক স্ট্রং করে দেয়। ভালো রবি, শুভ রবি থাকলে ইগোর জায়গা নিয়ন্ত্রিত হয়, বিবাহ জীবন ভালো। আর সাংঘাতিক যদি খারাপ হয়, পাপপীড়িত রবি হয়, সেখানে বিবাহ জীবন মোটেই সুখের হয় না। ব্যক্তিত্বের জন্য, সংঘাতের জন্য, নিজেদের ইগোর জন্য সম্পর্ক ভেঙে যায়। সপ্তম স্থান বিবাহ জায়গা। চন্দ্র থাকলে সেখানে অ্যাডজাস্টমেন্টের জায়গায় ভালো থাকবে, একই কথা। চন্দ্র মনের কারক, যদি শুভ থাকে তো সেখানে মনের অ্যাডজাস্টমেন্ট, অশুভ থাকলে মনের বিরোধ। মঙ্গল থাকলে সেখানে, মঙ্গল আমরা বলি মাঙ্গলিক দোষ, কিন্তু মঙ্গলের স্বক্ষেত্র, নিজের ঘর, উচ্চক্ষেত্র, এগুলো থাকলে
সেখানে কিন্তু মঙ্গলের ব্যালেন্স থাকে, তবে সেখানে মাঙ্গলিকার হয় না। কিন্তু সেই মঙ্গল যদি অশুভ হয়, পীড়িত হয়, পাপগ্রস্ত হয়, দুর্বল হয়, সেখানে কিন্তু সাংঘাতিকভাবে বিবাহ জীবনের প্রবলেম, অসুবিধে, অ্যাডজাস্টমেন্টের সমস্যা তৈরি হয়। এগুলো বুধ থাকলেও তাই, বালকত্বের জায়গা, একে অপরকে বুঝবে না, চাইল্ডিশ একটা বিহেভিয়ার থাকবে। একজন হয়তো অপরকে বোঝাতে চাইছে, কিন্তু তার বালক সুলভ এর জন্য, বালক সুলভ তার ক্যারেক্টারের জন্য, আচরণের জন্য যদি সেখানে অ্যাফ্লিক্টেড বুধ হয়, তখন কিন্তু সেই সম্পর্কে প্রবলেম তৈরি হয়। বৃহস্পতি থাকলে ম্যাচিওর অনেক বেশি, সেই বৃহস্পতি যদি ভালো হয়, ব্যালেন্স হয়, তো বিবাহ জীবনে সুখ সমৃদ্ধি থাকে। কিন্তু বৃহস্পতি পীড়িত হলে সেখানে অতি সব জানতা, অতি জ্ঞান, একে অপরকে জ্ঞান দান করা, কোনো ভালো মন্দ বিচার না করে একটা কিছু জ্ঞান চাপিয়ে দেওয়া, একটা পার্টনারের ওপর একটা জ্ঞান চাপানো, একটা জোর চাপানো, এর জন্য সম্পর্ক ভাঙার জায়গা থাকে। শুক্র থাকলে, শুক্র সবসময় 5th এবং 7th ভালো ফল দেয়। ভালো থাকলে সেখানে দাম্পত্য জীবন আফটার ম্যারেজে ভালো চলবে, খারাপ থাকলে সেখানে কিন্তু একটা অন্য সম্পর্ক, একটা থার্ড পার্সনের কানেকশান সেখানে চলে আসতে পারে। যদি এখানে শনি থাকে, শনি ওই শাসন, একটা শৃঙ্খলা, একটা সিস্টেমের মধ্যে রাখতে চাইবে, সেটা যদি ব্যালেন্স থাকে, ভালো শনি থাকে, সেইগুলো সমস্তটাই শৃঙ্খলাটা একে অপরকে অ্যাডজাস্ট করে চলতে পারবে। না থাকলে পরে এত শৃঙ্খলার চাপ, এত শাসন, এত বারণ, এত সন্দেহ, সেখানে সম্পর্ক ভালো থাকবে না। যদি সেখানে রাহু থাকে, রাহুর ক্ষেত্রেও তাই, কিন্তু অপোজিট যে থাকছে, বা অপোজিট ঘরটা আমাদের সপ্তম ভাব, বিয়ের ভাব, সো সেখানে যদি রাহু থাকে, ভালো রাহু থাকলে সেখানে কিন্তু বিবাহ জীবনে একে অপর অ্যাটাচমেন্ট অনেক ভালো হয়। খারাপ হলে, দুর্বল হলে সেখানে অবশ্যই কিন্তু সেই রাহু যেটা হয়, সেটা হচ্ছে যে থার্ড একটা কানেকশানস বা রিলেশন চলে আসতে পারে, অথবা সেখানে কিন্তু প্রচণ্ডভাবে মঙ্গল বা রবির মতো ফলটা রাহু দেয়। বিবাহ জীবন কোনো মতে সেখানে ভালো থাকতে পারে না। কেতু হলেও তাই, একে অপরের গোপন ভাবনাগুলো, চিন্তাগুলো অনেক সময় বলতে না পারলেও, শুভ কেতু থাকলে অপোজিট যে তার পার্টনার, সে কিন্তু সেটাকে না বলতে বুঝে নিতে পারে। আর যদি অ্যাফ্লিক্টেড হয়, সেই না বোঝাটা তাদের থাকার জন্য, গ্যাপ থাকার জন্য কিন্তু একজনের সঙ্গে একজনের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কমে যায়, ফলে দাম্পত্য জীবনে ভালো সম্পর্ক থাকে না। ঠিক এভাবেই প্রতিটা ঘরেই আমাদের প্রত্যেকটা গ্রহের শুভ এবং অশুভ গুণ আছে, ভাব আছে, এর সঙ্গে এদের দৃষ্টি আছে, এর সঙ্গে এদের অন্যান্য প্ল্যানেটগুলো দেখতে হবে, এর সাথে তাদের ডিভিশনাল চার্ট আছে, ভাব চার্ট আছে, সব দেখে একটা সিদ্ধান্তে আসতে হবে। আমি তবু একটা বেসিক ধারণা বললাম যে পঞ্চম এবং সপ্তমে এই গ্রহগুলো এরকম ধরনের ফল দিতে পারে, এবং সেক্ষেত্রে আফটার ম্যারেজ লাইফ এবং প্রেম জীবনে এরকম ধরনের সমস্যা মানুষ সম্মুখীন হতে পারে। যদিও আদার্স শর্তগুলো, আদার্স গ্রহগুলো আমাদের দেখতে হবে। ভালো থাকবেন সবাই। এবং পঞ্চম এবং সপ্তম আমরা যদি দেখি, সপ্তমের এবং পঞ্চমের মূল ব্যাপারই কিন্তু আমাদের হচ্ছে হৃদয়কে একে অপরকে সমর্পণ করা। সেটা যখন পঞ্চম স্থানে প্রেমের মধ্যে থাকছে, তখন সমর্পিত একে অপরের হয়ে যাচ্ছে। আর সপ্তমে যদি প্রেম না করে অ্যারেঞ্জ ম্যারেজ হয়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি বৈবাহিক যে ক্রিয়াকলাপ, যে বিভিন্ন ধরনের আমাদের কালচারের মধ্যে পড়ে, আমাদের যে নিয়মের মধ্যে পড়ে, সেই আচারের মধ্যে, নিয়মের মধ্যে কিন্তু অবশ্যই একটা সিস্টেম থাকে যে প্রাথমিকভাবে আগে অপরকে হৃদয় সমর্পণ করা হয়। অর্থাৎ এর মন্ত্রের মধ্যে, এর আচারের মধ্যে, যে আমার হৃদয় তোমায় সমর্পণ করলাম, তোমার হৃদয় আমার হলো, এই যে হৃদয়ের এক্সচেঞ্জ, সেটা প্রেম করলে তো 5th হাউসে অটোমেটিক সেটা হয়ে যাচ্ছে, এবং সেটা বিবাহ জীবনে এসে পরিপূর্ণতা পাচ্ছে। কিন্তু অ্যারেঞ্জ করলে সেখানে আগে কিন্তু বিবাহ জীবনে প্রবেশ করার আগে এই সমর্পণের কার্যক্রমটা আচারের মধ্যে পড়ে যায়, এবং সেটা করার পরই কিন্তু তাদের প্রেমের সূত্রপাত শুরু হলো। তারপর বিবাহ অগ্নি সাক্ষী করে হোক, অন্য কোনো যেসব ধর্মের জন্য যেগুলো রয়েছে সে পালন করে, নিয়ম পালন করে, তবে তারা বিবাহ জীবনে পরিপূর্ণতায় যায়। কিন্তু প্রথমে কিন্তু হৃদয় এখানে সবচেয়ে বড় ব্যাপার। কেন একটা বিবাহ জীবন সাফল্য লাভ করে একে অপরের মনের এক্সচেঞ্জে, একে অপরের মন বিনিময়ের মাধ্যমে। শুধুমাত্র একসাথে এক ছাদের তলায় থাকলেই সেখানেই বিয়ের সম্পূর্ণতা, বা বিয়ের লাইফে, আফটার ম্যারেজ লাইফে প্রেমের সম্পূর্ণতা, একে অপরকে বোঝা, এটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। ভালো থাকুন সবাই। আশা করি আগামী দিন আরও ভালো কিছু নিয়ে বলবো। আপনারা আজকে যা বললাম সে বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই জানাতে পারেন।